তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে দলকে জাতীয় নির্বাচনমুখী করতে সাংগঠনিক কর্মসূচি হাতে নিতে যাচ্ছে বিএনপি। দীর্ঘ 7 বছর পর অনুষ্ঠিত সভায় দলের কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াও যোগ দিচ্ছেন উপদেষ্টা, জেলা, মহানগর, থানা, উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। আলোচনা হবে 5 আগস্ট পরবর্তী পরিস্থিতি, দলীয় শৃঙ্খলা এবং মিত্রদের সঙ্গে সম্পর্কের বিষয়েও। দীর্ঘ 7 বছর পর বর্ধিত সভা করতে যাচ্ছে বিএনপি। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বসছে এই সভা। নেতারা বলছেন, বর্ধিত সভায় প্রাধান্য পাবে তৃণমূলের মতামত। সেই সাথে দলকে জাতীয় নির্বাচনমুখী করতে এই বৈঠকে চূড়ান্ত হতে পারে সাংগঠনিক কর্মসূচিও। সবশেষ 2018 সালের 3 ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাবার 5 দিন আগে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে গ্রেপ্তার আতঙ্কের মধ্যেই অনুষ্ঠিত হয় বিএনপির নির্বাহী কমিটির বর্ধিত সভা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের নির্বাহী কমিটির প্রায় 80% সদস্য সেই সভায় উপস্থিত ছিলেন। এবার রাজনৈতিক পট পরিবর্তনের পর মুক্ত পরিবেশে বর্ধিত সভা বিএনপির। সভায় দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, জেলা, মহানগর, থানা, উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, 2018 সালের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন। ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে আমরা আমাদের সাংগঠনিক যে কর্মকাণ্ড তা তেমনভাবে আমরা করতে পারি নাই। 5 আগস্টের পর সারা বাংলাদেশে আমরা দলের পক্ষ থেকে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছি। আমাদের 4000 নেতৃবৃন্দ এই সভায় অংশগ্রহণ করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তার উদ্বোধনী বক্তব্য দিবেন। এবারের সভায় গুরুত্ব পাচ্ছে মূলত 4টি ইস্যু। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও রয়েছে 5 আগস্ট পরবর্তী পরিস্থিতি, দলীয় শৃঙ্খলা এবং মিত্রদের সঙ্গে সম্পর্কের বিষয়। তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নিতে চায় বিএনপি। একটা পার্টির ইন্টারনাল ডেমোক্রেটিক সিস্টেম তো তাই, এই যে মতামতের মাধ্যমেই তো আপনি পার্টির নীতিমালা, পার্টির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তো সেই কাজটা, বর্ধিত সবার কাজটা মূলত সেটাই। সারা দেশ থেকে 4-5 হাজার যারা আসবে যোগদান করতে, তাদের কথাগুলো তুলে ধরবে এবং দলের নেতাকর্মীরা কী ভাবছে সর্বস্তরে সেখানে প্রতিফলিত হবে এবং এটা প্রয়োজনীয়তা আছে। তো 1997 সালের পর বড় পরিসরে বর্ধিত সভা এবারই প্রথম। বর্ধিত সভা সকাল 10টা থেকে রাত পর্যন্ত চলবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামীকাল আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল। আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব হচ্ছেন আখতার হোসেন। শতাধিক সদস্য বিশিষ্ট কমিটি হতে যাচ্ছে নতুন এই দলের। আত্মপ্রকাশের দিনেই বিশাল জমায়েত করার পরিকল্পনা দলটির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় হাসিনা সরকারের। গত 14 সেপ্টেম্বর আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এরপর নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু হয়। যাত্রা শুরুতে আহ্বায়কের নেতৃত্বে 6টি শীর্ষ পদ সহ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা হবে 100 থেকে 150 জন। ধাপে ধাপে সদস্য সংখ্যা বাড়িয়ে 300 থেকে 500 করা হতে পারে। আহ্বায়ক পদে নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনের নাম প্রায় চূড়ান্ত। হাসনাত আব্দুল্লাহকে দলের মুখপাত্র এবং সার্জিস আলমকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেয়া হতে পারে। দল গঠনের প্রস্তুতি শেষ পর্যায়ে বাংলাদেশ বৈষম্য বিরোধী নাগরিক দল, বাংলাদেশ নাগরিক দল, বাংলাদেশ জাতীয় শক্তি, এই 3টি নাম আলোচনায় আছে দলের নাম হিসেবে। আমরা মনে করি যে দলের যেই নেতৃত্বস্থানীয় যারা থাকবেন, যারা হচ্ছে এখানে স্ট্রাকচারটা বেশি গুরুত্বপূর্ণ, যাতে করে প্রথম লেয়ার থেকে একদম শেষ লেয়ার পর্যন্ত একটা ক্লিয়ার কানেকশন থাকে। নেতারা বলছেন, নতুন দল হবে মধ্যপন্থার রাজনৈতিক দল। এটি ব্যক্তিকেন্দ্রিক হওয়ার সুযোগ নেই। আত্মপ্রকাশের পরই নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করা হবে। আমাদের দলের অন্যতম একটি পন্থা হচ্ছে মধ্যম পন্থা। আমরা না ডান না বাম। আমরা মনে করি এই মুহূর্তে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে এই মধ্যম পন্থা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি উপযোগী। ক্রাইটেরিয়া সেট করে দেওয়া হয়েছে, সেগুলো পূরণ করতেও কিছুটা সময় লাগবে আমরা মনে করি, কিন্তু সারা দেশে যে পরিমাণ সমর্থন আমাদের আছে তাতে করে
রাজনৈতিক দল নিবন্ধনের যে আইন আছে সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে আমাদের খুব বেশি সময় লাগবে বলে আমাদের মনে হয় না। নতুন দলের কাছে সবার আগে দেশের স্বার্থ, এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের। পরিচ্ছন্ন রাজনীতির প্রত্যাশাও তাদের। যারা রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছেন এবং আমাদের রাজনীতিতে এখন এটা খুবই আলোচিত বিষয়, সেই রাজনৈতিক দলটি অন্ততপক্ষে মানুষের কল্যাণের জন্য রাজনীতিতে আসবে, সেই ধরনের একটা প্রত্যয়, লক্ষ্য, উদ্দেশ্য তাদের মধ্য দিয়ে প্রতিফলিত হবে, সেটা আমরা চাই। শুক্রবার বিকেল 3টায় আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশৃঙ্খলার সংঘর্ষের মধ্য দিয়ে যাত্রা শুরু করল নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এদিকে আবু বাকের মজুমদারকে আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্য সচিব করে 6 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে। বুধবার বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশের কথা ছিল। সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেওয়ার কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের। এ সময় কমিটি থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। ঘণ্টা খানেকের বেশি সময় ধরে চলে এই বিক্ষোভ। বিকেল 5টার দিকে মধুর ক্যান্টিনের ভেতরে সংবাদ সম্মেলন করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দ্রুত কমিটি ঘোষণা করে মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে বের হয়ে যায়। এদিকে পদবঞ্চিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশের অভিযোগ, তাদের উপরে হামলা করা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হন। 8-10 জন আমাকে অনেকভাবে মারধর করে, এই যে এরতে লাগছে। আসলে আপাতত আর কেন বলতে, সবার সাথে বসে সবাই সমন্বয় করে পরামর্শ করে যারা আন্দোলনের স্টেক হোল্ডার ছিল জুলাই গণ অভ্যুত্থানে সবার মতামতের ভিত্তিতে তারপর তারা কমিটি গঠন করা হোক। তবে সংগঠনের নেতারা বলছেন, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েই কমিটি দেয়া হয়েছে। কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, কেউ কারো উপর হামলায় জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ কোনো প্রকার কোনো হামলার সাথে যেই সংশ্লিষ্ট হোক না কেন, সে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, যেই হোক না কেন, সেই ব্যাপারে আমরা কিন্তু তার সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা এবং যাতে করে আইনগত যে বিচারিক ব্যবস্থাটা রয়েছে সেটা যত দ্রুত সম্ভব করা যায় সেটা তত দ্রুত আমরা সেটা নিশ্চিত করব। লেজুর ভিত্তির রাজনীতির বাইরে গিয়ে ছাত্র রাজনীতিতে নতুন ধারা আনার প্রত্যয়ে এই সংগঠন করা হয়েছে বলছেন শীর্ষ নেতারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিজিটিং ফেলো অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। অধ্যাপক মুজাহিদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমেই জানতে চাই যে দীর্ঘদিন পর বর্ধিত সভা করতে যাচ্ছে বিএনপি, এই সভা থেকে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে প্রায় 2018 সালের পরে, অর্থাৎ প্রায় 7 বছর পরে বিএনপি একটি বর্ধিত সভা করতে যাচ্ছে। তো বাংলাদেশে এই ধরনের যে রাজনৈতিক দলগুলো আছে, অর্থাৎ বিএনপি, আওয়ামী লীগ, এই মেইন স্ট্রিম যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, সেগুলো যে সাংগঠনিক কার্যক্রম সেটা এইভাবেই চলে, অনেক লম্বা সময় পর পরই আসলে মূলধারার রাজনীতি চলে। কিন্তু আমরা জানি যে বিএনপির রাজনীতির গত কয়েক বছর একটা বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে যে বিগত সরকারের সময় যে সরকার ছিল, সেই সরকারের সময় আসলে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে প্রকাশ্যে রাজনীতি করতে দেওয়া হয়নি। এই যে প্রকাশ্যে রাজনীতি করতে না দেয়া এবং সাংগঠনিক কার্যক্রম যেহেতু কার্যত একরকম নিষিদ্ধ ছিল, ফলে এই দলগুলো আরো নিয়মিত তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারতো না। কিন্তু এই 7 বছর পরে এবার যখন আসছে, আমরা যেটা মনে করি যে বিএনপি এই মুহূর্তে দুটা বিষয় নিয়ে সম্ভবত খুবই ব্যস্ত। একটা বিষয় হচ্ছে যে কখন নির্বাচনটা হবে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা আদায় করে নেওয়ার একটা চাপ তৈরি করা, এবং একই সঙ্গে যে নির্বাচন প্রক্রিয়াটাকে চালু করা, অর্থাৎ কিভাবে নির্বাচন হবে, নির্বাচনের প্রার্থীতা কি হবে, নির্বাচনের এজেন্ডাটা কি হবে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই মুহূর্তে এই সবার মূল উদ্দেশ্য হচ্ছে তৃণমূলের মতামত নেওয়া। তৃণমূলের মতামত নেওয়াটা হচ্ছে মূলত যে নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে হবে, অর্থাৎ নির্বাচনে তাদের এজেন্ডাটা কি হবে, প্রার্থী কেমন হবে, এবং যে সাংগঠনিক যে কার্যক্রমটা, সেই সাংগঠনিক কার্যক্রমের যে গতিশীলতা আনা, সেই গতিশীলতা আনাটা হচ্ছে এই ধরনের বর্ধিত সবার উদ্দেশ্য বলে আমি এই মুহূর্তে মনে করছি। মুজাহিদুল ইসলাম, আরেকটি বিষয় জানতে চাই, আগামীকাল তো আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র জনতার নতুন দল।
রাজনৈতিক অঙ্গনে এই দলের কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হচ্ছে? এই মুহূর্তে এটা বলা মুশকিল যে কি ধরনের প্রভাব পড়তে পারে, কারণ আমরা জানি যে যারা এই নতুন দলটি গঠন করতে যাচ্ছে, বিগত আন্দোলনে তাদের একটা ব্যাপক ভূমিকা ছিল। এই ভূমিকার কারণে জনমানুষের মধ্যে তাদের প্রতি এক ধরনের আকাঙ্ক্ষা আছে। এবং আমরা যে এটাও জানি যে বিগতকাল দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে ধরনের রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে এসছে, অনেক মানুষের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা আছে যে রাজনীতির এক ধরনের পরিবর্তন হবে, পরিশীলতা হবে, একটা সফিস্টিকেশন আসবে রাজনীতিতে। কিন্তু আমি যেটা দেখছি যে প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলো গঠন করা হচ্ছে এবং যে শুরুতেই রাজনৈতিক যে দলটি যে সমস্যার মুখোমুখি হচ্ছে, এইটা আসলে এক ধরনের আমার যে আশার যে সম্ভাবনাটা ছিল, সেই আশাটাকে অনেকটাই নষ্ট করে দিচ্ছে। কেন দিচ্ছে আমি সেটা বলছি যে গতকাল একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করেছে, আমরা জানি, এবং যে প্রক্রিয়ায় ছাত্র সংগঠনটি আত্মপ্রকাশ করলো সেটা খুবই হতাশাজনক। আমি অন্তত এরকম প্রত্যাশা করিনি। ফলে মর্নিং শোজ দ্য ডে, দিনের শুরুটাই বলছে কেমন যাবে। আবার যে রাজনৈতিক দলটি আগামীকাল প্রতিষ্ঠিত হবে, আমরা বেশ কিছুদিন যাবত জানি যে অনেকদিন ধরে এরা চেষ্টা করছে, কিন্তু সাংগঠনিক সংকটের কারণে সেটা করতে পারতেছে না। সর্বশেষ আগামীকাল হচ্ছে সময়কালটা, এখনো পুরোপুরি তারা তাদের নেতৃত্বটাকে পুরোপুরি ঠিক করতে পারে নাই। এবং আরো যেটা মনে হচ্ছে সেটা হলো যে তাদের যে এজেন্ডাটা, অর্থাৎ তারা বলছে যে তাদের রাজনৈতিক দলটি হবে মধ্যপন্থা এবং এটি ব্যক্তি কেন্দ্রিক হবে না। এই যে মধ্যপন্থার রাজনীতি, এটা নিয়ে আসলে কতদূর যাওয়া যাবে সেটা একটা সমস্যা রয়ে গেছে। কারণ এই পার্টির যে মূল যে সাপোর্ট বেসটা হবে সেটা হচ্ছে ভারত বিরোধী হবে, এবং সেটা হচ্ছে তুলনামূলকভাবে একটু চরমপন্থী অর্থাৎ ডানপন্থী হবে। তাহলে সেই ক্ষেত্রে ডানপন্থী সদস্যদেরকে নিয়ে মধ্যপন্থা রাজনীতি করে এই রাজনৈতিক দলটি কতদূর যেতে পারবে সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। আরেকটা প্রশ্ন থেকে যায় যে ব্যক্তিকেন্দ্রিক যে কথাটা বলা হচ্ছে যে দলটি ব্যক্তিকেন্দ্রিক হবে না, এই মুহূর্তে আমরা যেটা বুঝতে পারতেছি যে আপাতত এক ব্যক্তির প্রতি দলটা অনেকটাই নির্ভরশীল হয়ে পড়তেছে। অর্থাৎ কথার প্রসঙ্গ টেনেই একটি বিষয় আপনার কাছে আরেকটু জানতে চাই, যে আপনি বলছিলেন যে গতকাল যে সংগঠনটি আত্মপ্রকাশ করেছে, যেইভাবে তারা আত্মপ্রকাশ করেছে বা সংঘর্ষ হাতাহাতিতে জড়িয়েছে, সরাসরি যদি বলি, এটি আসলে অপ্রত্যাশিত। সেক্ষেত্রে যারা পরবর্তীতে নেতৃত্বে আসতে চলেছেন তাদের জন্য আপনার মেসেজ কি থাকবে? ভবিষ্যতে কোন বিষয়গুলোতে তাদের সতর্ক থাকা উচিত? রাজনীতির নেতৃত্বে আসলে যে জিনিসটা হয় যে রাজনৈতিক একটা আদর্শ থাকতে হয়। যদি আদর্শটা ভালো না থাকে, তাহলে এই যে প্রত্যেকেই নেতা হতে চাবে এবং প্রত্যেকে ক্ষমতা কেন্দ্রিক হয়ে যাবেন। এই যে নেতৃত্বের জায়গায় গেলেই কেবলমাত্র পার্টিকে কন্ট্রিবিউট করতে পারবো, নেতৃত্বে থাকলেই কেবল দেশকে কন্ট্রিবিউট করতে পারবো, এই চিন্তাটা বাদ দিয়ে, অর্থনৈতিক সুযোগ সুবিধা, ক্ষমতা, এই চিন্তাটা বাদ দিয়ে দেশ এবং জাতির জন্য যে কাজ করার জন্য ত্যাগ স্বীকার করা, সেই ত্যাগের রাজনীতিটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আমরা যেটা দেখেছি, অতীতে রাজনীতিতে আসলে ত্যাগের জায়গাটা নেই। বর্তমানে যে গতকাল যে ঘটনাটা ঘটলো, সেখানেও এটা পরিষ্কার যে রাজনীতিবিদ যারা হতে চাচ্ছে, যারা রাজনীতিবিদ হতে আকাঙ্ক্ষী, যারা দেশকে নেতৃত্ব দিতে চাচ্ছে, তাদের মধ্যে এই ত্যাগের যে ব্যাপারটা সেটা খুবই কম। এবং ভবিষ্যতে যারা নেতৃত্ব নিতে চায়, যারা নতুন রাজনৈতিক দল গঠন করতে চায়, তারা যদি রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে চায়, তাহলে তাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা আসলে ভোগের রাজনীতি করতে চাই না, ক্ষমতার রাজনীতি করতে চাই না, আমরা দেশ গঠনের রাজনীতি করতে চাই। এবং এটা করতে হয় একটা লম্বা সময়কাল নিয়ে। এখনই আগামী 2 বছরের মধ্যে ক্ষমতায় যেতে হবে, এখনই ক্ষমতায় যেতে হবে, আমাকে এই কমিটিতে থাকতেই হবে, সকলকেই কমিটিতে থাকতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা করলে এই রাজনৈতিক দলগুলো খুব একটা দাঁড়াতে পারবে না। কারণ এই চর্চাটা, এই প্রক্রিয়াটা হচ্ছে বিগত রাজনীতির একটা ধারাবাহিকতা। অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার এই পরামর্শগুলো আমাদের ভবিষ্যৎ জীবনেও কাজে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নতুন ছাত্র সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিক সিন্ডিকেটের রাজনীতি বন্ধ করতে হবে, এমন দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। কালকের মধ্যে মধুর ক্যান্টিনে হামলার বিচার ও কমিটির বিষয়ে সমাধান না এলে ঢাকা ব্লকেড এবং ক্যাম্পাসগুলোতে বিক্ষোভের ঘোষণা তাদের। বুধবার রাতে রাজধানীর বাংলা মোটরে মূল সড়ক অবরোধ করে এই ঘোষণা দেয় তারা। মধুর ক্যান্টিনে শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়ে তারা বলেন, জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা যে বা যারা মুছে ফেলার চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করা হবে। এ সময় দাবি আদায় না হলে ঢাকা ব্লকেড ও ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় তারা। প্রায় ঘণ্টাখানেক রাস্তা অবরোধের কারণে বাংলা মোটর ও আশপাশের এলাকায় দেখা দেয় যানজট। পরে বিক্ষোভকারীরা সড়ক ছাড়লে স্বাভাবিক হয় যান চলাচল।
সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হবে এক। আর 28 তারিখে আমাদের এই শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে ন্যাক্কারজনক, এই হামলার প্রতিবাদে যদি ওরা ন্যায় বিচার না হয়, আমরা সন্তুষ্ট না হই, 28 তারিখে ঢাকা শহর ব্লকেড হবে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি ঢাকায় আসছেন আজ। 1 মার্চ পর্যন্ত বাংলাদেশে থাকবেন তিনি। ইউএনএইচসিআর এর এই শীর্ষ কর্মকর্তা 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর পর বেশ কয়েক দফায় বাংলাদেশ সফর করেছেন। এবারের সফরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন ফিলিপ্পো গ্র্যান্ডি। কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে যাওয়ার কথা রয়েছে তার। জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার সফরের রোহিঙ্গা ইস্যুতে বিশেষ গুরুত্ব রয়েছে বলে জানিয়েছেন সাবেক কূটনীতিকরা। চট্টগ্রামে জামিনে বেরিয়ে বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা। নগরবাসী বলছেন, শুধু সাধারণ মানুষ নয়, ছিনতাইকারী ও ডাকাতদের কবলে পড়ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। পুলিশের তথ্যমতে বন্দর নগরীতে 2 মাসে 80টির বেশি ছিনতাই ও ডাকাতি হয়েছে। 2 মাস আগেও চট্টগ্রামের বারেক বিল্ডিং এলাকায় ছিনতাইয়ের সময় পুলিশের হাতে আটক হন জুয়েল ও রবি। জামিনে বের হয়ে আবারও একই অপরাধে যুক্ত হন তারা। এবারও ঠিক একই স্থানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে মঙ্গলবার পুলিশের উপর হামলা চালান এই 2 জন সহ ছিনতাই চক্রের বাকি সদস্যরা। ছুরিকাঘাতে আহত করেন 2 পুলিশ সদস্যকে। সাধারণ মানুষ ছিনতাইকারী হামলার শিকার হলেও পুলিশের ওপর এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই সাব ইন্সপেক্টর 2 জনই ধরছিল। এরা ওই একই এলাকায় এই কাজগুলি করে। এরা আসলে ছোটখাটো চোর না, এরা অরিজিনালি ডাকাত এবং এদের নামে ডাকাতি মামলাই আছে এদের, এবং বড় বড় কাজ করে ওরা। পুলিশের তথ্য মতে বন্দর নগরীতে জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় 80টির বেশি ছিনতাই ও ডাকাতি হয়েছে। জামিন পেয়ে বেপরোয়া হয়ে উঠছে ছিনতাইকারী ও ডাকাতরা। তারা কিন্তু জামিন নিয়ে বের হয়ে এসেছে এবং তারা সেই পূর্বের অপরাধমূলক কার্যক্রমে তারা আবার জড়িত হয়ে গেছে। তারা যখনই জামিনে বের হয়ে এসেছে, তারা যে এলাকার, সে এলাকা হঠাৎ করে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা বিশ্লেষক ও আইনজীবীরা বলছেন, অপরাধীদের লাগাম টানতে মাঠ পর্যায়ে পুলিশের কৌশলে আনতে হবে পরিবর্তন। পুলিশ ধরতে পারতেছে না আসামিদেরকে, এটা তো আমাদের বিশ্বাস হয় না। এসব অপরাধীকে ধরা পুলিশের জন্য এটা কোনো ব্যাপার না। আমরা আশা করব যে অতি সত্বর পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে। একদিকে পুলিশ যেমন অসহায় বোধ করবে অপরাধী শনাক্তে, আর অপরাধীরা সেখানে উৎসাহিত হবে অপরাধ সংগঠন করার জন্য। পুলিশের অনুপস্থিতিটা সে লক্ষ্য করবে, যখনই অনুপস্থিত থাকবে সেখানে সেই সময়ে সে অপরাধ করে পালিয়ে যেতে পারবে। পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যান অনুসারে গত 6 মাসে চট্টগ্রাম নগরীতে গত বছরের তুলনায় অপরাধ বেড়েছে 40%। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, অপরাধীরা জামিনে বেরিয়ে আবারও একই অপরাধে জড়াচ্ছে এবং যেই আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা করবেন তারাও এই হামলার শিকার হচ্ছেন। এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কি জানা গেছে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটি বলছেন, তারা আসলে চেষ্টা করছেন যে অপরাধ নিয়ন্ত্রণে তাদের যে ধরনের সমস্ত ইনফ্লুয়েন্স আছে, তাদের যে কর্মকৌশল আছে, সেটি তো এক ধরনের পরিবর্তন আনতে, এবং তারই ফলশ্রুতিতে সামনে যেহেতু আর 2-3 দিন পরেই রমজানকে কেন্দ্র করে অপরাধীরা আরও বেশি সক্রিয় হবে, এই চিন্তা থেকে পুলিশও তাদের কর্মকৌশলে পরিবর্তন আনছেন। পুলিশের তরফ থেকে গতকাল একটি সমন্বয় সভা করা হয় ব্যবসায়ী নাগরিকবৃন্দের সাথে, এবং সেইটি থেকে তারা একটি কুইক রেসপন্স টিম এবং কুইক সাপোর্ট টিম তারা তৈরি করছেন, যেটি রমজান 24 ঘন্টায় আসলে নিরবিচ্ছিন্ন সেবা দিবেন, এবং বিশেষ কয়েকটি নাম্বার তারা রেখেছেন। পাশাপাশি জাতীয় সেবা যে নাম্বারটি রয়েছে 999, সেটির সাথেও সেটিকে যুক্ত করছেন। অর্থাৎ চট্টগ্রাম নগরীতে রমজান কেন্দ্রিক কোনো ধরনের অপরাধ, সেটি ছিনতাই, চুরি সহ যে কোনো কিছুতে তারা দ্রুত রেসপন্স করবেন, এটি তারা তাদের পক্ষ থেকে বলছেন। এবং তারা বলছেন তার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা যাতে আরও বেশি বৃদ্ধি করা যায় এবং এলাকা ভিত্তিক যে তথ্য অপরাধীদের সেটি যাতে হালনাগাদ, সেটিও তারা চেষ্টা করছেন। এবং আমরা দেখছি আজকে সকাল থেকে নগরীর
প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সড়ক, প্রত্যেকটি মোড়ে পুলিশের টহল টিম সকাল থেকে আছেন এবং তারা প্রতিটি এলাকাতেই কার্যত নজরদারি বাড়িয়েছেন, তৎপরতা বাড়িয়েছেন। পুলিশের আসলে সমসাময়িক কয়েকটি ঘটনায় এবং আইন শৃঙ্খলার কিছুটা অবনতির দিকে যাওয়ার কারণে আসলে তারাও আসলে তৎপর এই অপরাধী চক্রকে রুখতে, এবং সব মিলিয়ে চট্টগ্রামের যে পরিস্থিতি, আসলে অপরাধীরা একটা সময় দিনের কিছু নির্দিষ্ট অংশ তারা আসলে কাজ করতেন, অপরাধ করতেন, কিন্তু এখন তারা আসলে যেটি করছেন, তারা অপরাধীরা দিনের যে কোনো সময় আসলে অপরাধে জড়িয়ে পড়ছেন। ফলে পুলিশও আসলে 24 ঘন্টায় তাদের নজরদারি আরও বেশি বৃদ্ধি করছেন এবং অপরাধীদের নিয়ন্ত্রণে আনতে তারা আরও বলছেন তাদের তৎপরতা আরও বৃদ্ধি করবেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। সন্ত্রাসী যেই হোক বা যত শক্তিশালী হোক, তারা রক্ষা পাবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। বুধবার রাতে গুলশান 2 নম্বর চত্বরে ঢাকা মহানগর এলাকার রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা তদারকি বিষয়ক ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। এর আগে ডিবি প্রধান রাজধানীর বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন করেন। জানান, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সম্মিলিতভাবে রাজধানীবাসীর নিরাপত্তা রক্ষায় তৎপর। এ সময় নগরবাসীর সহায়তাও চান তিনি। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা সন্ত্রাসী যেই হোক কেউ আমাদের হাত থেকে রক্ষা পাবে না। গোয়েন্দা পুলিশের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আমি আগেও বলেছি, আমাদের অহংকার, বাংলাদেশ সেনাবাহিনী, আমরা যৌথভাবে কাজ করে যাচ্ছি নগরবাসীর উন্নয়নের জন্য, নগরবাসীর শান্তি শৃঙ্খলার জন্য। বিএনপির বর্ধিত সভা নিয়ে আরও জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। যাচ্ছি তার কাছে। মাহমুদ শরীফ, দীর্ঘ 7 বছর পরে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হতে চলেছে। এই নিয়ে পূর্ব প্রস্তুতি কেমন দেখছেন এবং এলডি হল প্রাঙ্গণে তো এই সভাটি বসতে চলেছে, এখন সেই মুহূর্তের প্রস্তুতি কেমন? দেখুন, দীর্ঘ 28 বছর পর এমন বড় পরিসরে বিএনপি বর্ধিত সভা করতে যাচ্ছে। আজকের বর্ধিত সভার আনুষ্ঠানিকতা শুরু হবে সকাল 10টায়, অর্থাৎ সকাল 10টায় আনুষ্ঠানিকতা শুরু হবে হচ্ছে গত 7 বছরে বিএনপির নেতা যারা মারা গেছেন তাদের প্রতি শোক প্রস্তাবের মধ্য দিয়ে, বা দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা মারা গেছেন তাদের প্রতি শোক প্রস্তাবের মধ্য দিয়ে আজকের এই বর্ধিত সভার কার্যক্রম শুরু হবে। এরপরে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিবের বক্তব্যের পর এই আজকের বর্ধিত সভার উদ্বোধন ঘোষণা করবেন এবং উদ্বোধনী বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে এই বর্ধিত সভায় অংশ নিতে ঢাকা সহ সারা দেশ থেকে যারা মনোনীত আজকে এই বর্ধিত সভায় যোগ দেওয়ার জন্য তারা আসতে শুরু করেছেন। এখানে আমরা জানি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব থেকে শুরু করে অর্থাৎ 2018 সালের নির্বাচনে যারা মনোনয়ন পেয়েছিলেন বা যারা মনোনীত হয়েছিলেন প্রাথমিকভাবে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। মূলত আমরা জানি যে 2018 সালের নির্বাচনে 3 জন করে প্রার্থীকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছিল বিএনপি, সেখান থেকে একজনকে পরবর্তীতে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু বাকি 2 জন, অর্থাৎ যারা চূড়ান্ত মনোনয়ন পাননি 2018 সালের নির্বাচনে, তাদেরকেও আজকের এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। অর্থাৎ সবার মতামত নেওয়া হবে, কারণ এখানে আমরা জানি যে নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার যে একটি আলোচনা আছে বা ঘোষণা, যেটি প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সেটিকে সামনে রেখে মূলত বিএনপি অনেকটা বলা চলে নির্বাচনের প্রাক প্রস্তুতির অংশ হিসেবে আজকে এই বর্ধিত সভা ডেকেছে এবং এখানে তৃণমূলের যারা আছেন নেতা তাদের মতামত নেওয়া হবে। মূলত তৃণমূল নেতাদের মতামতকে প্রাধান্য দেবে বিএনপি, এটি নেতাদের বক্তব্য। এবং দলের পক্ষ থেকে আমরা যে বিষয়টি জেনেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই যে তৃণমূল নেতাদের মতামত সেগুলি শুনবেন এবং
ভবিষ্যতে বিএনপির কর্মপরিকল্পনা কি হতে পারে, কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, নির্বাচনী কৌশল কি হতে পারে, এই সামগ্রিক বিষয় নিয়ে মূলত আলোচনা হবে। এছাড়া কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের সাথে কথা হয়েছে। তিনি বলছেন যে এই আজকের বর্ধিত সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সভা, কারণ গত 15.5 বছর স্বৈর শাসকের হাতে দেশ ছিল, এটি বিএনপির নেতা হাফিজউদ্দিন আহমেদের দাবি। এখন যেহেতু একটি সুষ্ঠু নির্বাচনের দিকে দেশ যাচ্ছে, এই নির্বাচনে যাতে বিএনপি জয়লাভ করতে পারে সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, সেটি আসলে কর্মকৌশল নির্ধারিত হবে এবং এখানে তৃণমূলের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। মূলত তৃণমূলই হচ্ছে বিএনপির প্রাণ এবং বিএনপির যে মূল কর্মকাণ্ড সেটি তৃণমূল দ্বারাই পরিচালিত এবং যে কারণে তারা তৃণমূলকে প্রাধান্য দেবে এবং আজকের এই বর্ধিত সভায় এটি গুরুত্ব পাচ্ছে বলে তিনি জানিয়েছেন। বিএনপির বর্ধিত সভার প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। টাঙ্গাইলের মির্জাপুরের রাজশাহীগামী চলন্ত বাসে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। যাকে নিয়ে ধর্ষণের সংবাদ প্রচার হয়েছে সেই গৃহবধূই ঘটনাটিকে গুজব বলছেন। মিথ্যা খবর প্রচারকারীদের শাস্তিও দাবি করছেন তিনি। গত 17 ফেব্রুয়ারি রাতে চলন্ত বাসে ডাকাতির সময় নারী যাত্রীর শ্লীলতাহানির খবর প্রচার হয় গণমাধ্যমে। 17 ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি হয়। এ সময় এক নারী যাত্রীকে ধর্ষণের খবর আসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে। বাসে এক নারীর বক্তব্য অনুযায়ী বিভিন্ন গণমাধ্যমে ধর্ষণের খবর প্রচার হয়। তবে যে নারীকে ধর্ষণের শিকার বলা হয়েছে, নওগাঁর ওই গৃহবধূ বলছেন সবই গুজব। ওইরকম কিছু না, শুধু কি আমার হাত থেকে ছুরি বের করার সময় আমার হাতে আঘাত ছিল, যার কারণে আমি একটু কান্নাকাটি করছিলাম, এটা ঠিক আছে। কিন্তু তারা ভেবে নিয়েছে যে আমার সঙ্গে ধর্ষণ হলো, এটা কিভাবে সম্ভব? কোন আমার সঙ্গে তো আমার দাদা ছিল, কিছুক্ষণের জন্য তাকে দাঁড় করে রাখছিল। মিথ্যা খবরে সম্মানহানির জন্য গুজব প্রচারকারীদের শাস্তির দাবি করেছেন ওই নারী। এটা যে প্রচার করলো, যে মিডিয়া যারা এই মিডিয়াটা ছাড়ছে, তাদের কাছেও আমার একটাই প্রশ্ন, যে আমার কাছে তারা না আসে কিভাবে এই কথাগুলো ছাপায় ওরা? আমি চাই এখন আমার যেটা নয় সেটা কেন বলা হলো, আমি এর বিচার চাই। বাসটির আরেক যাত্রী রাজশাহীর চারঘাটের রেহানা বেগম জানান, সেদিন ডাকাতি হলেও বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি। আমাদেরকে সম্মান দিয়ে অবশ্য কথা বলছে আমার সঙ্গে, তারপরও একজন সামনে থেকে বলছে যে আমাদের মহিলাদেরকে কোনো অসম্মান করিস না, এরকম কথা একটা কানে আসছে আমার। ডাকাতির ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মির্জাপুর থানায় মামলা করেন বাস যাত্রী নাটোরের ওমর আলী। তার অভিব্যক্তি এবং যাবতীয় তথ্যপত্র সংগ্রহ করে আমাদের কাছে প্রাথমিকভাবে এখন পর্যন্ত এটুকু পরিষ্কার হয়েছে যে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির ঘটনায় কোনো ধরনের ধর্ষণের ঘটনা ঘটেনি বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি। মামলায় এ পর্যন্ত প্রধান অভিযুক্ত সহ গ্রেপ্তার 5 জনকে আন্তজেলা ডাকাত দলের সদস্য বলছে পুলিশ। এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুদ্ধ বা সশস্ত্র সংঘাতে শুধু মানুষ নয়, বড় ধরনের ক্ষতির শিকার হয় প্রাণীরাও। গাজা ও সুদান থেকে উদ্ধার করে অসুস্থ সিংহদের প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন জর্ডানের একদল চিকিৎসক। অভয়ারণ্যে এই কার্যক্রমে সহায়তা করছে আন্তর্জাতিক প্রাণী কল্যাণ সংস্থা 4 Paws এবং প্রিন্সেস আলিয়া ফাউন্ডেশন। বর্তমানে 14 বছর বয়সী সিংহীকে চিকিৎসা দিচ্ছেন তারা। চিকিৎসা পেয়েছে আরও 9টি অসুস্থ সিংহী। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। যাচ্ছি পরের খবরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ও বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করেছে সরকার। বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পাল্টে কর্ণফুলী টানেল এবং বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে যমুনা সেতু করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেতু বিভাগের আওতাধীন সেতু কর্তৃপক্ষের নির্মিত 2টি স্থাপনার নাম
পরিবর্তন করা হয়েছে। নাম পরিবর্তনের আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে ২৪শে ফেব্রুয়ারি সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন ৪টি মহাসড়ক ও ৮টি সেতুর নাম পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার। এসব স্থাপনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা তার পরিবারের সদস্যদের নামে নামকরণ করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। রাঙামাটির সাজেকে ভয়াবহ আগুনের রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি বিপাকে পড়েছেন কর্মচারী ও ট্যুরিস্ট গাইডরা। এ ঘটনায় কর্মসংস্থান হারিয়েছেন ৩০০ কর্মী। মালিকরাও তাদের দিতে পারছে না কোনো সহায়তা। এ অবস্থায় তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবারের আগুনে বিরানভূমি সাজেকের রুইলুই পাড়া। সেখানকার রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট সহ নানা স্থাপনা পুড়ে বেকার হয়ে পড়েছেন ৩ শতাধিক কর্মী। আয়ের পথ বন্ধ হওয়ায় ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এসব মানুষ ও তাদের পরিবার। মালিকের পাশাপাশি আমরাও অনেক ক্ষতিগ্রস্ত, আমাদের স্টাফ ম্যানেজারও অনেক ক্ষতিগ্রস্ত। রেস্টুরেন্টের মানুষগুলো, রিসোর্টের মানুষগুলো, সকল স্টাফ, আমরা ট্যুরিস্ট গাইড, কিভাবে পরিবারের কাছে যে মুখ দেখাবো, কিভাবে আমাদের সংসার চলবে। ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন উল্লেখ করে উদ্যোক্তারা বলছেন, সহায় সম্বল হারানোয় কর্মীদের পাশে দাঁড়াতে পারছেন না তারা। আমরাও নিঃস্ব হয়েছি, কর্মচারী নিচ্ছে, কারণ আমাদের উপরে আমরা ইনকাম করতে পারলে কর্মচারীকে দিতে পারি, এখন আমরাও নিঃস্ব। আমার কর্মচারী ছিল ১২ থেকে ১৩ জন, ওদেরও কর্মসংস্থান নাই এখন, ওদেরকেও বাসায় পাঠিয়ে দিয়েছি। স্বল্প আয়ের এসব মানুষের বিকল্প কাজের পাশাপাশি তাদের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের যেন দ্রুত একটা কর্মসংস্থান একটা ব্যবস্থা করা যায় এবং তাদেরকে যদি কোনো ধরনের আর্থিক প্রণোদনা দেওয়া যায়, সেক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব। অগ্নিকাণ্ডের ঘটনাটি কোনো দুর্ঘটনা নাকি নাশকতা, সুষ্ঠু তদন্ত করে তা বের করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে সাজেক থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হিমেল চাকমা। হিমেল চাকমা, ভুক্তভোগী যারা রয়েছেন, বিশেষ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, কর্মকর্তা, কর্মচারী সহ, তাদের বিষয়ে কি কোনো আশ্বাস পাওয়া গেছে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি কিছু বলেছে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা যদি বলি, গতকালকে রাঙ্গামাটির যে জেলা প্রশাসক, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানদেরকে নিয়ে আর রাঙ্গামাটি জেলা প্রশাসককে নিয়ে গতকালকে আমরা দেখেছি যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি হচ্ছে এই যে রুইলুই পাড়ার, যেখানে হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে হেডম্যানের বাড়ি এটি। তো আসলে যদি আমি বলি, গতকালকে প্রশাসনের পক্ষ থেকে যেটা দেয়া হয়েছে হচ্ছে ৭,০০০ টাকা চেক দেওয়া হয়েছে, খাদ্যশস্য দেওয়া হয়েছে, গরম কাপড় দেওয়া হয়েছে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৭০ মেট্রিক টন চাউল দেওয়া হয়েছে এবং যে অন্যান্য যে সহজ অর্থাৎ শুকনো খাবার সেগুলো বিতরণ করা হয়েছে। তবে যে পরিমাণ এখানে ক্ষতি হয়েছে, সে ক্ষতিটা কিন্তু আসলে অপূরণীয় ক্ষতি, এখানে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। আর যে পরিমাণ ত্রাণ দেওয়া হচ্ছে সেটা কিন্তু একেবারেই অপ্রতুল বলা যায়। আর আপনি যদি বলি যে আসলে কেন, সেটাও একটা বিষয় আছে, কারণ আইনের মধ্যে আমরা দেখেছি যে এই যে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কেউ যদি ক্ষতিগ্রস্ত হলে তাদের মাত্র ৭,৫০০ টাকা দেওয়ার মধ্যে একটা নিয়ম আছে। সেক্ষেত্রে এখানে বাড়তি আসলে ক্ষতিপূরণ দেওয়ারও কোনো সুযোগ নাই, যার কারণে এদের বিষয় একটু জানাবেন আমাদেরকে। এর আগেও তো সাজেকে আগুন লেগেছিল এবং গতকাল বলা হচ্ছিল যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলবেন যে একটি ফায়ার স্টেশন সেখানে স্থাপনের কথা। যেহেতু সেনাবাহিনীর আওতায় এই এলাকাটি পরিচালিত হয়, এতদিনেও কেন ফায়ার স্টেশনটি চালু করা যায় নাই, বা এখন যে আগুন লেগেছে পরবর্তী পদক্ষেপ কি হবে ফায়ার স্টেশন স্থাপনের বিষয়ে? আসলে যে বিষয়টা হচ্ছে, আমরা গতকালকে ওই বিষয়টা নিয়ে বেশ কয়েক কথা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে আসলে এখানে ফায়ার সার্ভিস কিন্তু আসলে মুখ্য ছিল না। এখানে যদি ফায়ার সার্ভিস 2টা 3টা 10টা থাকলেও এখানে যেভাবে অপরিকল্পিতভাবে যেভাবে রিসোর্ট গড়ে তোলা হয়েছে, আসলে এখানে 10টি ফায়ার সার্ভিস দিলেও কিন্তু এখানে হবে না বলা হচ্ছিল। কারণ এখানে যেহেতু পানির ক্রাইসিস আছে, পাশাপাশি এখানে যে অপরিকল্পিত যে রিসোর্ট গুলো করা হয়েছে, এখানে
একটিতে আগুন লাগার পরে এমনভাবে ছড়িয়ে পড়েছে মুহূর্তের মধ্যে, সেটা আসলে কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। এক পর্যায়ে আগুন অটোমেটিক্যালি নিভে গিয়ে তারপরে এখানে পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে আসছিল। কারণ এখানে যে ফায়ার সার্ভিস এসে যে নিয়ন্ত্রণ করেছে সেটা বলা যাবে না, কারণ এখানে একটা পাহাড়, এখানে পানি সংকট রয়েছে, পাশাপাশি এখানে উঁচু পাহাড়, এখানে নির্ধারিত পরিমাণ যে পানি নেওয়ার যে ধারণ ক্ষমতা, এক পর্যায়ে দেখা যায় ফায়ার সার্ভিস গুলো যখন সাজেকের পাহাড়টা উঠে তখন কিন্তু পানি ফেলে দিয়ে উঠতে হয়, যার কারণে এখানে যে অবস্থা বলে যে ফায়ার সার্ভিস হলেও পরে এখানে এখানে যে অগ্নি বা তার দুর্ঘটনা রোধ করা সম্ভব না। শুধুমাত্র পরিকল্পনা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে যদি বিল্ডিং কোড না মেনে যদি রিসোর্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু এ ধরনের অগ্নিকাণ্ড আরো ঘটবে। সেটা কিন্তু গতকালকে আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে সেটা হতে পারে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও বলা হচ্ছে সেটা হবে। সুতরাং এখানটা পরিকল্পিত একটা পর্যটন নগরী করতে হলে সেক্ষেত্রে একটা মাস্টার প্ল্যান করতে হবে কিভাবে দুর্ঘটনা রোধ। আশা করি এই বিষয়গুলো কর্তৃপক্ষ বিবেচনা করবেন। সাজেক থেকে জানাচ্ছিলেন অগ্নিকাণ্ডের সবশেষ পরিস্থিতি নিয়ে আমাদের সহকর্মী হিমেল চাকমা। গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানিতে তোপের মুখে পড়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বুধবার বিয়াম মিলনায়তনে শুরু হওয়া শুনানি বাতিলের দাবি জানান শিল্পোদ্যোক্তারা। এ সময় ভোক্তা সংগঠন ক্যাব গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আগামী রোববারের মধ্যে খারিজ করার দাবি জানায়, অন্যথায় আন্দোলনের রূপ নিতে পারে বলে জানায় সংগঠনটি। দেশে চাহিদার তুলনায় গ্যাসের যোগান কমপক্ষে 25 ভাগ কম। শিল্পের বর্ধিত চাহিদা পূরণে আপাতত এলএনজি আমদানিই ভরসা। এতে প্রতি ইউনিটে খরচ পড়ে 72 টাকার ওপরে। এজন্য বিতরণ সঞ্চালন কমিশনসহ নতুন শিল্প কারখানার বয়লার ও শিল্প কারখানার জেনারেটরে সরবরাহ করা প্রতি ইউনিট গ্যাসের দাম যথাক্রমে 30 ও 31.75 টাকা থেকে বাড়িয়ে 75.72 টাকা প্রস্তাব করে পেট্রোবাংলা। শিল্প মালিকরা এই দর বৃদ্ধির প্রস্তাব কয়েক সপ্তাহ ধরেই খারিজের দাবি জানান। তারপরও বুধবার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে শুনানি শুরু করে বিইআরসি। তখন অংশীজনরা তীব্র বিরোধিতা করে বলেন, গ্যাসের দাম বাড়ালে হুমকির মুখে পড়বে বিনিয়োগ ও শিল্প খাত। আপনি একই ইন্ডাস্ট্রি এক্সিস্টিং যারা আছে তারা একটা রেটে অপারেট করবে, তার কস্ট একরকম হবে। যদি সে এক্সপ্যানশনে যায় তার একটা রেট হবে, তার কস্ট ভিন্ন। যদি নতুন হয় তাহলে আর একটা 75 টাকা। এইভাবে কিভাবে কম্পিট করবেন? আমাদেরকে আপনাদের ইনএফিশিয়েন্সির জন্য আমাদেরকে আপনি ইনএফিশিয়েন্ট এন্টারপ্রেনার বানায় দিবেন, দেশকে ব্যাংকরাপ্ট করে দিবেন, এটা হতে পারে না। ভোক্তা সংগঠন ক্যাবের পক্ষে বলা হয়, সরকার জ্বালানি খাতের দুর্নীতি বন্ধের উদ্যোগ নিলে দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না। তাদের মতে কোনোভাবেই 10 থেকে 12 ভাগ সিস্টেম লস গ্রহণযোগ্য নয়। কোনো অবস্থাতেই যেন আন্দোলনের পর্যায়ে নিয়ে যাওয়া না হয়। 3400 কোটি টাকা বাড়ানোর জন্য শিল্পের 30 টাকা থেকে 75 টাকা করার যে প্রস্তাব, সেটা ভয়ঙ্কর রকমের গণবিরোধী। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করে ক্যাবের মানববন্ধন হয় বিয়াম ভবনের সামনে। বুধবার শুনানিতে পাওয়া মতামত পর্যালোচনা করে গ্যাসের দামের সিদ্ধান্ত জানাবে বিইআরসি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আমন্ত্রণ পরের আয়োজনে।